চেতনা, একটা সাধনা, একটা অন্তর্লীন আলোর যাত্রা। কিন্তু যখন সেই মানুষ নিজের ভিতরের অন্ধকারকে চিনতে পারে না, নিজের রাগ, হিংসা, একাকিত্বকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে আর মানুষ থাকে না। সে হয়ে যায় নিজের ভিতরের অজানা অন্ধকারের বাহক। আজ এই ঘটনা আমাদেরকে যে শিক্ষা দেয়, এটা কি শুধু একটা খুন না, এটা একটা ভেঙে পড়া মানবতার গল্প। এখানে স্বপ্ন ছিল, সম্পর্ক ছিল, ভবিষ্যৎ ছিল, কিন্তু ছিল না অন্তরের শান্তি, চেতনার জাগরণ, মানবিক নিয়ন্ত্রণ। আজকের এই প্রতিবেদনে আমরা যা জানব, কারা ছিল এই দুই স্বপ্নবাহী তরুণ তরুণী, কোথা থেকে উঠে এসেছিল তারা, কোন স্বপ্ন নিয়ে গিয়েছিল আমেরিকায়, আর সেই স্বপ্নের মাঝখানে কোন অন্ধকার, কোন মানুষ, কোন মানসিকতা তাদের জীবন থামিয়ে দিল। খুনিকে কেন করলো এই খুন? এটা কি হঠাৎ রাগ নাকি পরিকল্পিত অন্ধকার? বাঙালিয়ানা দর্শন বলে, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ভিতরের অচেনা অন্ধকার। আজ আমরা শুধু একটা ঘটনা শুনবো না, আমরা শুনবো মানুষ কিভাবে মনুষ্যত্ব হারায় আর কিভাবে নিজের ভিতরের অন্ধকারে ডুবে গিয়ে অন্যের আলো নিভিয়ে দেয়। চলুন শুরু করি সেই নির্মম সত্যের গল্প, যেখানে স্বপ্ন, সম্পর্ক আর মৃত্যু একই রেখায় এসে দাঁড়িয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ যে ঘটনা বলছি তারা আর কেউ নয়, সেই আমেরিকার মাটিতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার দুই শিক্ষার্থী, তরুণ তরুণী। তাদের নাম পরিচয় হল নাহিদা সুলতানা বৃষ্টি আর জামিল আহমেদ লিমন। বয়স উভয়েরই প্রায় 27 বছর। তারা এই বঙ্গভূমি বাংলাদেশের ভূমিপুত্র। ইউনিভার্সিটি অব দ্য সাউথ ফ্লোরিডা যুক্তরাষ্ট্র মানে আমেরিকার এই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনার জন্য গিয়েছিলেন। তারা দুজন কোন বিষয়ের উপরে পিএইচডি করতে বা করছিলেন? লিমন জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি উপরে পিএইচডি করার রত ছিল, আর বৃষ্টি ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। অর্থাৎ একজন পরিবেশ নীতি ও ভূগোল, অন্যজন উচ্চ পর্যায়ের প্রকৌশল। দুজনই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রের গবেষক ছিলেন। বাংলাদেশের শিক্ষা জীবন কোথায় ছিল? এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে রিপোর্টে তাদের স্কুল কলেজের পূর্ণ ইতিহাস বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে লিমনের বাড়ি জামালপুরে। পরিবার মধ্যবিত্ত, শিক্ষানুরাগী। পরিবারের উপর আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন তারা। এ থেকে বোঝা যায় তারা শুধু শিক্ষার্থী নয়, পরিবারের আশার আলোও ছিল। তাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল, তারা ঘনিষ্ঠ ছিল, সম্ভবত প্রেম এবং বিয়ে পরিকল্পনাও এদের ছিল। অর্থাৎ একই সঙ্গে স্বপ্ন, ভবিষ্যৎ, গবেষণা সবই ভাগ করে নিচ্ছিলেন।
পিএইচডির কোন স্তরে ছিলেন এরা দুজন? তারা ডক্টরাল পর্যায়ের অধ্যয়নরত। নির্দিষ্ট বছরের উল্লেখ নেই, তবে সাধারণত 3-5 বছরের মধ্যেই শেষ হয়। অনুমান তারা শেষ পর্যায়ের কাছাকাছি বা মাঝামাঝি অবস্থায় ছিলেন। আর কতদিনেই শেষ হতো? সাধারণত পিএইচডি সময়কাল অনুযায়ী 3 বছরের মধ্যে শেষ হতে পারত। তারা পিএইচডি শেষ করলে কারা উপকৃত হতো? লিমন পরিবেশ ও নীতিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, বাংলাদেশের বন্যা, নদী ব্যবস্থাপনা, পরিবেশ পরিকল্পনা যে সেক্টর আছে সেই সেক্টর উপকৃত হতো। আর 20টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, শিল্প উন্নয়ন, জ্বালানি প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন, এই যে সেক্টর আছে এই সেক্টরে তার অবদান আমরা পেতে পারতাম। রাষ্ট্রীয় উপকার কি হতো? সেটা ছিল হলো উচ্চ দক্ষ মানব সম্পদে এই দুজনই রূপান্তর হতো। বৈদেশিক গবেষণা সংযোগ এদের মাধ্যমে আমরা পেতে পারতাম। অর্থনীতি ও প্রযুক্তিতে এদের যথেষ্ট অবদান আমরা দেশের জন্য পেতাম। খুনির পরিচয়। নাম হিশাম আবু গারবিয়েহ, বয়স 26। পরিচয় হলো রিমরের রুমমেট, সাবেক ইউএসএফ শিক্ষার্থী। খুনি কি করত? সেটা হলো বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল ফর্মার স্টুডেন্ট হিসেবে। একই বাসায় থাকত। পূর্বে সহিংস আচরণের অভিযোগ এই হিশাম আবু গারবিয়ে উপরে ছিল। তো হত্যার যে নেপথ্যের কারণ সেগুলো যেহেতু এখনো চলমান, সেহেতু এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তদন্তাধীন। তবে প্রাথমিক তথ্য যেটা, রুমমেটের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব, আগে থেকেই অস্বাভাবিক আচরণ ও রাগের সমস্যা, হত্যার আগে লাশ গোপন করার উপায় নিয়ে অনলাইন বা গুগলে সার্চ করে, এআইকে ব্যবহার করে সে এই পরিকল্পনাগুলো সাজিয়েছিল। অর্থাৎ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার শক্ত ইঙ্গিত বহন করছে। হত্যার ঘটনা যা ভয়াবহ, সেটা লিমন এর হাত পা বাঁধা অবস্থায় দেহ পাওয়া গিয়েছে। একাধিক তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। দেহ টুকরো করে ব্যাগে ভরে ফেলা হয়েছে লিমনের সেই নিথর দেহকে। আর 20টি দেহ ব্যাগে ভরে পানিতে ফেলে দিয়েছে। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে তার দেহকে শনাক্ত করা গেছে। এটি ছিল অত্যন্ত নৃশংস ও অমানবিক একটি হত্যাকাণ্ড। আমেরিকার আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, তারা দ্রুত এটাকে মোবাইল ডাটা ট্র্যাক করেছে, রক্তের প্রমাণ সংগ্রহ করেছে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডার কেস চার্জ দিয়ে আদালতে তুলেছে। অন্যান্য অপরাধ হিসেবে প্রমাণ নষ্ট, আটক রাখার ও এই চার্জের অন্তর্ভুক্ত করেছে। অবস্থা হলো জামিন ছাড়াই সেই খুনিকে আটক করেছে। মৃত্যুদণ্ড বা ফাঁসি যে কোনোটাই হতে পারে। বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের ভূমিকা। পরিবার অভিযোগ করেছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। আগের অভিযোগ উপেক্ষা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্তে সহযোগিতা করছে। সংশ্লিষ্ট আবাসন তালিকা থেকে সরানো হয়েছে। আর পরিবারের অবস্থা
লাশ দেশে ফিরেছে, কান্না ব্যথা সব মানবিকতাকে ছাড়িয়ে গেছে তাদের পরিবারের। করুণ দৃশ্যের ঘটনা ঘটেছে। পরিবার বলছে কেন হত্যা করা হলো এখনো জানি না। হৃদয়বিদারক বিষয় হলো একটা ছেলে যে দেশের নদী পরিবেশ বাঁচানোর স্বপ্ন দেখত, আর একটা মেয়ে যে শিল্প ও বিজ্ঞানে নতুন দিগন্ত খুলতে পারত, তারা ফিরে এলো ডিগ্রি নয় লাশ হয়ে। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি প্রশ্ন তোলে বিদেশে নিরাপত্তা কোথায়, ছাত্রদের জন্য নিরাপদ আবাসন কতটা নিশ্চিত, আগাম সতর্কতা উপেক্ষা করলে ফল কত ভয়াবহ হতে পারে সেটা